আসসালামু আলাইকুম। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু। এসএসসি 26 এবং 27 সালে ছাত্রছাত্রীদের জন্য চলে আসছে সাইকেল 1 এর ক্লাস 7 নিয়ে। নিঃসন্দেহে যারা আমার সাথে এই কয়টা দিন তোমরা আছো তারা বুঝতেই পারছো আমরা এসএসসি মানে সাইকেল 1 নিয়ে পড়াশোনা করছি এবং এই সাইকেল 1 এর মধ্যে দুইটা চ্যাপ্টার ছিল, একটা হচ্ছে জীবন পাঠ এবং একটা হচ্ছে জীবকোষ। আমরা আলহামদুলিল্লাহ জীবন পাঠ শেষ করে ফেলেছি এবং জীবকোষের উপরে আজকে দ্বিতীয় ক্লাস। মানে সাইকেল 1 এ আমাদের টোটাল কয়টা ক্লাস থাকবে বলো তো? 20টা ক্লাস। প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার মিলে 20টা ক্লাস রেখেছি, তার মধ্যে আজকে সপ্তম ক্লাস। তো আজকের এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার কোষ প্রাচীর সম্পর্কে একেবারে পুরো কনসেপশনটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে একটু দেখতে হবে এবং যদি তুমি আমার আজকের ক্লাসটা ফার্স্ট দেখে থাকো তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আগের ক্লাসগুলো তুমি যেন দেখো, তাহলে আগের ক্লাসগুলো দেখলে মানে পড়াটা তোমার ভীষণ ভালো লাগবে এবং বায়োলজিটাকে তুমি ফিল করতে শুরু করবে। আর ক্লাস যদি তুমি এখন দেখে থাকো তাহলে অবশ্যই একটু লাইক করবে, একটু মানে কমেন্ট করতে পারো এবং অবশ্যই একটু শেয়ার করবে। তোমার এই শেয়ারে কিন্তু তোমার ছোট ভাই বোন বলো, তোমার সহপাঠী বলো, তোমার ক্লাসমেট বলো, তোমার মানে আত্মীয় স্বজন বা অনাত্মীয় যেই হোক, দূরে কিংবা কাছে, সবাই ভিডিওটা দেখার সুযোগ পাবে। আর আমাদের এই ভিডিওটা কিন্তু লাইভে তো থেকেই যাবে আর ইউটিউব চ্যানেলও থেকে যাবে। নিঃসন্দেহে তোমরা জানো আয়শা বায়োলজি পলাশ কেমিস্ট্রি আমাদের ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করছি বিসমিল্লাহ বলে। আমাদের প্রথম এবং শেষ টপিক মানে আজকে টপিকটাই হচ্ছে কোষ প্রাচীর। এবং জানো যে এই অংশটা কিন্তু তোমাদের এসএসসি বইয়ে তেমন কিছুই দেওয়া নেই এবং ওইভাবে লিখলে আসলে মানে লিখলে কি বলবো, পড়লে কিন্তু তোমার কনসেপশনটা ক্লিয়ার হবে না। এবং তুমি তো সামনে কয়েক মাস পরে ইন্টারে উঠবে ইনশাআল্লাহ, তো ইন্টার এটা অনেক ডিটেল থাকে। আর যেহেতু আমি ইন্টার অ্যাডমিশন পড়াই তাই আমি চেষ্টা করেছি তোমাদেরকে এই কোষ প্রাচীর সম্পর্কে একটু ডিটেলে জানানোর জন্য, যেন এসএসসিটা তো তুমি ভালো করো, ওই ইন্টারে গেলেও যেন তোমার মনে হয় হ্যাঁ আপু আপনি আমাদের এই ক্লাসটা নিয়েছিলেন এবং ভীষণ ভালো লেগেছিল। আমি চেষ্টা করছি ইন্টারের মতন অতটা ডিটেল নিব না, কারণ তোমরা ছোট মানুষ ভয় পেয়ে যাবে। আমি চেষ্টা করবো খুব সুন্দর করে নেওয়ার। আমরা এখানে একটা চমৎকার একটা কোষ দেখতে পাচ্ছি, অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষ। এবং যেহেতু উদ্ভিদ কোষ তাহলে কোষ প্রাচীর তো থাকবেই। এই যে দেখা যাচ্ছে, আমরা একটু খেয়াল করে দেখি, দেখো এইটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই যে কোষ প্রাচীর। এখন কোষ প্রাচীরটা আসলে কি দেখো, এই পুরো যে বাউন্ডারির মতন দেওয়া আছে না, এই যে আমাদের এই ক্লাসরুমটা যেমন 4টা 5টা 6টা দেয়াল থাকে না, বা 4টা দেয়াল থাকে, যেমন এইটা একটা কিন্তু কোষ প্রাচীরের মতন কাজ করে। এটা তো একটা প্রাচীর, এটা তো একটা ওয়াল, এটা আমাদের প্রোটেকশন দেয়। ঠিক সেই রকম একটা উদ্ভিদ কোষে বুঝছো প্রোটোপ্লাজমের বাহিরে, হ্যাঁ কোষ ঝিল্লির বাহিরে এই যে দেখো যে প্রাচীরটা তুমি দেখতে পাচ্ছ, এই যে সুন্দরভাবে নকশা দেখা যাচ্ছে, এই অংশটাই হচ্ছে কিন্তু আমাদের কোষ প্রাচীর। এবং এই কোষ প্রাচীরটা নিয়ে আমরা এখন কথাবার্তা বলবো। তাহলে কে কে ভিডিওটা দেখছো একটু প্লিজ জানাবে কথা ক্লিয়ার কিনা, শোনা যাচ্ছে কিনা। তাহলে কোষ প্রাচীরের সংজ্ঞা তুমি কি দিবে, আমি সংজ্ঞাটা সুন্দর করে তোমাদের এখানে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মনে করো আমি বুঝায় দিব দাগায় দাগায়, নো টেনশন, বাট ক্লাসটা খালি পড়তে হবে, ঠিক আছে? তো এখন মনে করো আমি এটা তোমার একটা কোষ ঝিল্লি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এবং এইটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম এবং এইটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। তাহলে এই পুরো অংশটুকুই হচ্ছে প্রোটোপ্লাজম। আমরা কথা বলছি প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের বাহিরে, এই যে প্রোটোপ্লাজমের বাহিরে এই যে জিনিসটা আমি সবুজ কালার দিয়ে আঁকালাম, ঠিক আছে, এই যে জিনিসটা, এটাই কিন্তু আমাদের সেই কোষ প্রাচীর। এটাই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। সোনামণিরা একটু সুন্দর মনোযোগ সহকারে দেখতে হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে লাগবে না, ওটা লাগবে না। তাহলে দেখো এই যে কোষ প্রাচীরের সংজ্ঞাটা তাহলে আমরা কি বলবো বলো তো, টুকুস করে একটু ভালো করে শুনে নাও। এই যে প্রোটোপ্লাজমের বাহিরে অবস্থিত না বলো, ইয়েস প্রোটোপ্লাজমের বাহিরে এটা অবস্থিত এবং এইটা কিন্তু তোমার সেলুলোজ নির্মিত। সেলুলোজটা হচ্ছে একটা জটিল শর্করা।
ইন্টার উঠলে এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে 3 নাম্বার চ্যাপ্টারে বোটানিতে, ঠিক আছে? তখন জানতে পারবে ইনশাল্লাহ। এখন আপাতত জেনে রাখো যে কোষ প্রাচীরের প্রধান উপাদানটাই হচ্ছে সেলুলোজ। সেলুলোজ ছাড়া এখানে অনেক কিছু থাকতে পারে, বাট সেলুলোজ থাকবেই। সেলুলোজ না থাকলে কোষ প্রাচীর তৈরি হবেই না। তাহলে এখানে অবশ্যই আমরা কি বলবো, প্রোটোপ্লাজমের বাহিরে সেলুলোজ নির্মিত, এটা কিন্তু বেশ পুরু হবে, হ্যাঁ, এবং দৃঢ় হবে, শক্ত মজবুত হবে, যা একটা কোষকে প্রোটেকশন দিবে, রক্ষা করবে, এবং ভেদ্য একটা প্রাচীর, তাকেই আমরা কি বলবো, কোষ প্রাচীর। তাহলে এই কোষ প্রাচীরের সংজ্ঞাটা আমরা কি বলবো, কোষ প্রাচীর আমরা বলবো প্রোটোপ্লাজমের বাহিরে সেলুলোজ নির্মিত। সেলুলোজ এটা কিন্তু বলবে, তোমাদের বইয়ে কিন্তু সংজ্ঞা ভালো দেওয়া নাই, সংজ্ঞাই নেই। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজমের বাহিরে সেলুলোজ নির্মিত যে দৃঢ়, পুরু এবং ভেদ্য জড় প্রকৃতির, নির্জীব, নট সজীব, নির্জীব জড় প্রকৃতির যে প্রাচীরটা আছে তাকেই আমরা কি বলছি, কোষ প্রাচীর, সেল ওয়াল। এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য, ঠিক আছে? মানে এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য, এবং এই কোষ প্রাচীর কিন্তু অন্যান্য সকল কোষে কিন্তু পাওয়া যায় না। এজন্য বলা হচ্ছে এটা উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা উদ্ভিদ কোষে থাকবে এবং এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। তাহলে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা আসলে কোথায় কোথায় থাকে? অবভিয়াসলি এটা উদ্ভিদ কোষে তো থাকবেই। আমরা যে ব্যাকটেরিয়া পড়েছি 1ম নাম্বার চ্যাপ্টারে, সেটাতেও কিন্তু ছিল ব্যাকটেরিয়া কোষে। আমরা শৈবাল নিয়ে পড়াশোনা করেছি, সেখানেও কিন্তু সেই কোষেও কিন্তু কোষ প্রাচীর ছিল, এবং আমরা যে ছত্রাক নিয়ে পড়াশোনা করেছি সেখানেও কিন্তু কোষ প্রাচীর ছিল। তাহলে কোষ প্রাচীর থাকে কোথায় কোথায় এটা আমরা একটু পড়ব। এখানে কোষ প্রাচীর উপস্থিত, এই যে নামগুলো আমি দিয়েছি এটা কিন্তু এমসিকিউ এর জন্য, হ্যাঁ, এখানে কোষ প্রাচীরগুলো উপস্থিত। তাহলে কোথায় কোথায় কোষ প্রাচীর থাকে, তাহলে কোথায় কোথায় কোষ প্রাচীর থাকে না সেটাও আমাদের অবশ্যই পড়া উচিত। তাহলে আমাকে একটু বলো দেখি কোথায় কোথায় কোষ প্রাচীর থাকে না। প্রথমেই হচ্ছে আমাদের প্রাণী কোষ, এই কোষে কিন্তু কোষ প্রাচীর থাকবে না, এবং শুক্রাণু, ডিম্বাণু, পরাগরেণু এগুলোতে কিন্তু কোষ প্রাচীর থাকবে না। তাহলে আশা করছি তোমরা এই জিনিসটাও বুঝতে পেরেছো। এইটা কিন্তু পুরোপুরি এমসিকিউ এর জন্য, এইটাও কিন্তু পুরোপুরি এমসিকিউ এর জন্য। তাহলে এখন আমাকে বলো তোমরা বুঝতে পারছো? আমার কথা কি বোঝা যায়? সাউন্ড ক্লিয়ার? যারা একটু আছো তারা একটু হাই হ্যালো অ্যাটলিস্ট দিতে পারো। আমার কথা কি শোনা যায়? আমার কথা বোঝা যায়? আওয়াজ ক্লিয়ার? তাহলে দেখো, আমরা তাহলে কোষ প্রাচীরের একটা সুন্দর সংজ্ঞা পড়ে ফেলেছি। তাহলে কোষ প্রাচীরের সংজ্ঞা নিয়ে আশা করছি আর কারো কোনো সমস্যা নেই, এবং কোষ প্রাচীর কোথায় উপস্থিত কোথায় অনুপস্থিত আশা করছি এটা নিয়েও তোমাদের আর কোনো প্রবলেম নেই। তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কোষ প্রাচীরের গঠন। অ্যাকচুয়ালি কোষ প্রাচীরটা দেখতে কেমন, তাহলে আমরা একটু বিস্তারিত ভাবে পড়ার চেষ্টা করছি। খুবই মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবে। দেখো, আমি একদম ডিটেলটা ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে এইটা আমি যে জিনিসটা আঁকালাম, একটা লম্বা কোষ আঁকালাম, ঠিক আছে? এই কোষটা লম্বা কেন? কারণ এই কোষটা হচ্ছে টেলোফেজে চলে গেছে, টেলোফেজ পর্যায়ে, এবং দেখো এটা হচ্ছে এর নিউক্লিয়াস বিভাজন করে দুই বিপরীত দিকে চলে গেছে, তাই না? এবং এইটা একটাই কিন্তু সাইটোপ্লাজম, এবং এর মধ্যে বিভিন্ন অঙ্গাণু তো আছেই, বাট নিউক্লিয়াসের বিভাজনটা শেষ হয়ে গেছে, কোষ দুইটা বিপরীত দিকে চলে গেছে, এবং কোষটা তো লম্বা একটু বড় হবে, কারণ একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হবে যে, তাই এক্ষেত্রে কোষটা বেশ লম্বা হয়েছে। তো এখন কিন্তু যেহেতু এটা একটা উদ্ভিদ কোষ, তাই এখানে কি তৈরি হতে হবে? কোষ প্রাচীর তৈরি হতে হবে। কি তৈরি হতে হবে বলো তো? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কিভাবে তৈরি হয়? এই যে দেখো, এই যে মাঝখানের এই জায়গাটা, এইটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলা হয়? বিষুবীয় অঞ্চল। তো এই যে বিষুবীয় অঞ্চলটা আছে না, এই বিষুবীয় অঞ্চলে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু
মানে লাইসোজোমের মতন কিছু উপাদান যুক্ত করে। অথবা তুমি আরেকটা কথা বলতে পারো, সেটা হচ্ছে এই সাইটোপ্লাজম আছে এবং এখানে তো গলগি বডি থাকে, তাই না? সাইটোপ্লাজম এবং গলগি বডি থেকে দুটো উপাদান আসে। সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট নামক উপাদান, আর গলগি বডি থেকে ভেসিকল, ছোট ছোট ফোস্কার মতন উপাদান। এগুলো ফিউজড হয়ে তোমার এখানে তোমার মধ্য পর্দা তৈরি করে। তার আগে কিন্তু কোষপেট তৈরি করে, ঠিক আছে? তো মধ্য পর্দা তৈরি হয় পরে। তাহলে প্রথমে কি হলো, তুমি দুই ভাবে লিখতে পারো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে লাইসোজোমের ন্যায় ফ্র্যাগমোপ্লাস্ট এখানে জমা হয়ে কোষপ্লেট তৈরি করে। অথবা তুমি কি লিখতে পারো যে সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এবং গলগি বডি থেকে ভেসিকল আসে, ফোস্কার মতন ভেসিকল ফিউজড হয়ে প্রথমে কোষপ্লেট তৈরি করবে, তারপর কোষপ্লেটের উপর বিভিন্ন রাসায়নিক উপাদান জমা হয়ে তোমার কি করবে বলো তো, মধ্য পর্দা কি তৈরি করবে, মধ্য পর্দা। তাহলে এই যে গোলাপি কালারের যে বর্ডারটা দিয়েছি এটা হচ্ছে মধ্য পর্দা। তাহলে আমি তোমাদের এখানে দেখায় দিই, এইটা হলো আমাদের সেই মধ্য পর্দা। তাহলে এটার নাম কি বলতো, মিডিল ল্যামেলা বা মধ্য পর্দা। ভালো করে খেয়াল করবা, হ্যাঁ? তোমাদের যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। আমি কমেন্টটা পরে চেক করে অ্যান্সারটা করে দিব, বা এখনো চেক করব। যদি আমি চেক করি তাহলে আমি দেখবো ইনশাল্লাহ। তাহলে বলো দেখি মধ্য পর্দাটা কি? মধ্য পর্দা হচ্ছে বিষুবীয় অঞ্চল বরাবর একদম তৈরি হবে এবং দুইটা কোষের মাঝখানে এইটা অবস্থান করবে, এই জন্য এটার নাম হয়েছে কি, মধ্য পর্দা। এবং এই মধ্য পর্দায় কি থাকে বলতে পারবা? মধ্য পর্দায় প্রচুর পরিমাণে কি থাকে, পেকটিন থাকে। কি থাকে? পেকটিন থাকে, পেকটিন থাকে। হ্যাঁ, মধ্য পর্দায় পেকটিন থাকে, কারণ ওই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং ভেসিকল এই দুইটা মিলে তোমার পেকটিক অ্যাসিড তৈরি করে, জেলির মতন পেকটিন তৈরি করে। এবং এইটা হচ্ছে আঠালো উপাদান, ঠিক আছে? আঠালো উপাদান যা দুইটা কোষকে পরস্পরের সাথে যুক্ত রাখে। তাহলে আমরা ছোট্ট করে সুন্দর করে কি বলবো, বিষুবীয় অঞ্চল বরাবর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্র্যাগমোপ্লাস্টের মতন পদার্থ জমা করে, যেটাকে আমরা মধ্য পর্দা বলছি। অথবা আমরা কি বলবো, সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এবং গলগি বডি থেকে ভেসিকল এসে ফিউজড হয়ে তোমার কি তৈরি করে, মধ্য কোষ প্লেট, তারপরে মধ্য পর্দা তৈরি করে। প্রথমে কোষ প্লেট, তারপরে সেখান থেকে মধ্য পর্দা হয়। এই যে সেটা হচ্ছে মধ্য পর্দা। এটা দুইটা কোষের মাঝামাঝি অবস্থা, এই পাশে একটা কোষ থাকবে, এই পাশে একটা কোষ থাকবে, এটা হচ্ছে মধ্য পর্দা। তাহলে এখন আমার কথা হচ্ছে, এই যে মধ্য পর্দা তো তৈরি হয়ে গেছে, তাহলে এখন আসলে কি তৈরি হবে? এখন আসলে কি হবে? এখন কি হবে দেখো, খেয়াল করো। এই যে সাইটোপ্লাজম আছে না, এই কোষের ক্ষেত্রে এইদিক সাইটোপ্লাজম, এই কোষের ক্ষেত্রে এইটা সাইটোপ্লাজম। এখন কি হবে, এই সাইটোপ্লাজম থেকে এইখানে ধীরে ধীরে কিছু উপাদান জমা হতে শুরু করবে এবং এটা বিরতি নিয়ে নিয়ে তৈরি হবে। হ্যাঁ দেখো, এখানে কিন্তু বিরতি নিয়েছে। আবার এই পাশ থেকে, ভিতর দিক থেকে কিন্তু বাহির দিক থেকে না, কিছু উপাদান জমা হয়ে দেখো খন্ড খন্ড ভাবে স্তরের সৃষ্টি করছে। তাহলে এই স্তরটা আমরা এইভাবে দিতে পারি, এই স্তরটা এইভাবে দিতে পারি, ঠিক আছে? আর এটা এই দিক থেকে দিচ্ছি, খেয়াল করবা। তাহলে মাঝখানে কি আছে, মধ্য পর্দা আছে, তাই না? এখানে কি আছে, মধ্য পর্দা আছে। ওকে, তাহলে মধ্য পর্দার উভয় পাশে, এই পাশে এবং এই পাশে, উভয় পাশে কোষের ভেতরের দিক থেকে তোমার কি তৈরি হচ্ছে বলতো, প্রাথমিক প্রাচীর। ওই প্রাচীরটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই যে এই অংশটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর, যা আমরা এখন দিব। দেখো, তাহলে এই যে দেখো, এই কোষের ভেতর দিক থেকে তোমার এই যে এক স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হলো এবং এই কোষের ভেতরের দিক থেকে এখানেও তোমার এক স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হলো। এবং এইখানে তোমার কি থাকবে, এইখানে তোমার প্রচুর পরিমাণে কি থাকবে, এইখানে তোমার প্রচুর পরিমাণে, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমি এখানে সুন্দর করে লিখে দিই, এটা হচ্ছে তোমার প্রাথমিক প্রাচীর। ওকে, এবং এই যে প্রাথমিক প্রাচীর আছে না, এই প্রাথমিক প্রাচীরে প্রচুর পরিমাণে তোমার সেলুলোজ থাকবে। এখানে তিনটা উপাদান থাকে। আমি প্রাথমিক প্রাচীরের উপাদান তিনটা এখানে লিখে দিই, তারপরে মুছে দিব। তাহলে এই প্রাচীরে তোমার কি থাকবে, সেলুলোজ থাকবে, তোমার কি থাকবে, হেমিসেলুলোজ থাকবে। এই যে হেমিসেলুলোজ, আমি বুঝাই দিচ্ছি সবকিছু। এবং গ্লাইকোপ্রোটিন থাকবে। কি থাকবে, গ্লাইকোপ্রোটিন থাকবে। তাহলে আমাকে একটু উত্তর দিবা বলো তো। তাহলে মধ্য পর্দার উভয় পাশে কোষের ভেতর, এখানে কোষ আছে, এখানেও কোষ আছে, কোষের ভেতর থেকে একই স্তর বিশিষ্ট যে পর্দাটা তৈরি হয়, সেই পর্দাটার নাম কি বলো দেখি,
প্রাথমিক প্রাচীরে প্রচুর পরিমাণে কি থাকবে? সেলুলোজ, এটা একটা জটিল শর্করা। হেমিসেলুলোজ থাকবে, এটাও জটিল শর্করা। এবং কি থাকবে? গ্লাইকোপ্রোটিন হচ্ছে শর্করা এবং প্রোটিনের মিক্সড, ঠিক আছে? তাহলে এই তিনটা উপাদান এই প্রাথমিক প্রাচীরে জমা হতে শুরু করবে। এবং দেখো প্রাথমিক প্রাচীরটা কিন্তু কন্টিনিউয়াসলি হয়নি, এটা ডিসকন্টিনিউয়াসলি হয়েছে, খন্ড খন্ড ভাবে হয়েছে, তাই না? এবং যে জায়গাগুলোতে খন্ড খন্ড ভাবে হয়েছে না, ওই জায়গাগুলোতে কি তৈরি হবে জানো? কূপ তৈরি হবে, কূপ তৈরি হবে। তাহলে এখন দেখো, খেয়াল করো, এটা কিন্তু একটা কোষ প্রাচীরের গঠন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদি সেটা উদ্ভিদ কোষ হয়। একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মধ্যপর্দার উভয় পাশে প্রাথমিক প্রাচীর তৈরি হলে তোমার এই কোষ প্রাচীরের গঠনটা পরিপূর্ণ হয়ে যায়। এবং যারা খুবই দ্রুত গতিতে বিভাজন করে, যেমন তোমার ভাজক টিস্যু, তাদের কোষের ক্ষেত্রে কিন্তু এতটুকুই হয়। কিন্তু আমরা জাইলেম পড়েছি না, আমরা জাইলেম তো পড়েছো 2 নাম্বার চ্যাপ্টারে, আমি পড়াবো ইনশাল্লাহ। বাট জাইলেমের ক্ষেত্রে, তারপরে তোমার হচ্ছে ফ্লোয়েমের ক্ষেত্রে, হ্যাঁ, বেশ কিছু ক্ষেত্রে তোমার কি হয় জানো? বেশ কিছু ক্ষেত্রে তোমার দেখা যায়, কি দেখা যায় বলো তো? সেটা হচ্ছে কোষের আরো ভেতর থেকে, এই যে ভেতর দিক থেকে আরো বেশ কিছু উপাদান পড়তে পড়তে 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীরের তৈরি করে। দেখো এই কোষের ভেতর দিক থেকে এটা তৈরি হলো এবং ওই কোষের ভেতর দিক থেকে এই যে 3 স্তর বিশিষ্ট প্রাচীর তৈরি হচ্ছে। এবং দেখো এটাও কিন্তু খন্ড খন্ড ভাবে হচ্ছে, তাই না? এবং ওইটাকে আমরা কি বলবো? গৌণ প্রাচীর অথবা সেকেন্ডারি প্রাচীর। তাহলে দেখো এই কোষের ভেতর দিক থেকে আমরা এখান থেকে তৈরি করি 1, 2 এবং 3, এখানেও তাই, 1 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। এই কোষ থেকেও তোমার সাইটোপ্লাজম থেকে বিভিন্ন উপাদান জমা হয়ে দেখো এখানেও 3 স্তর বিশিষ্ট আরেকটা প্রাচীর তৈরি করে ফেলবে, এই যে তৈরি করে ফেললো। তাহলে আমাকে তোমরা বলো দেখি সোনারা, এই যে প্রাচীরটা যে তৈরি হয়ে গেল, এখন প্রাচীরটা কি আগের চাইতে পাতলা হলো না পুরু হলো? অবশ্যই পুরু হলো, তাই না? 100% পুরু হলো। এবং এইটাও কিন্তু খন্ড খন্ড ভাবে হয়েছে। এই যে 3 স্তর বিশিষ্ট প্রাচীর, এইটাকে আমরা কি প্রাচীর বলবো বলো দেখি? এইটাকে আমরা বলবো সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে এইটাকে আমরা কি বলবো? সেকেন্ডারি প্রাচীর। এবং সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এখন দেখো আমাদের কিন্তু কোষ প্রাচীরের গঠনটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। বাট আমরা এখানে কয়েকটা কথাবার্তা একটু বলবো, সেটা হচ্ছে এই যে সেকেন্ডারি প্রাচীর তৈরি হলো, সেকেন্ডারি প্রাচীরে তাহলে কি কি যুক্ত হলো? যুক্ত হওয়ার ফলে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হলো। এই সেকেন্ডারি প্রাচীর এইখানে অতিরিক্ত পরিমাণে যে জিনিসটা জমা হবে সেইটা হচ্ছে এখানেও সেলুলোজ তো থাকবে, তার সাথে সাথে যদি ছত্রাকের কোষ প্রাচীর হয় তাহলে সেখানে কাইটিন থাকে, হ্যাঁ, তারপরে কোনো ক্ষেত্রে উদ্ভিদের জাইলেমের ফ্লোয়েমের ক্ষেত্রে লিগলিন থাকবে, ঠিক আছে? তারপরে কি থাকতে পারে? সুবেরিন থাকতে পারে বা থাকে, সুবেরিন থাকে, ওয়াক্স বা কি থাকে? মোম থাকে, ওয়াক্স বা মোম থাকবে। এছাড়া তোমার দেখা যাচ্ছে লিপিড প্রোটিনের পলিমার থাকতে পারে, হ্যাঁ, পলিমার থাকতে পারে, লিপিড প্রোটিনের পলিমার থাকতে পারে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। তাহলে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু কাদের ক্ষেত্রে হতে পারে? ছত্রাকের ক্ষেত্রে হতে পারে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হতে পারে, জাইলেমের বিভিন্ন উপাদানের ক্ষেত্রে হতে পারে, ফ্লোয়েমের বিভিন্ন উপাদানের ক্ষেত্রে হতে পারে। তাহলে আশা করছি যে তোমরা এই যে আমরা সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর এবং মধ্যপর্দা বললাম সেটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এখানে কিন্তু আরো বেশ কিছু কথাবার্তা আছে, সরি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, মুছে গেল, আমি একটু দিয়ে দিচ্ছি সেকেন্ডারি প্রাচীর, আবার লিখে দিচ্ছি সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে আমাদের কিন্তু কোষ প্রাচীর পড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো, এই যে
এটা তো কোষের একটা অংশ, এটা আরেকটা কোষের আরেকটা অংশ। তাহলে দেখো তো খেয়াল করে, এই যে যে জায়গাতে শুধুমাত্র মধ্যপর্দা আছে, কিন্তু মধ্যপর্দার উভয় পাশে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, তাই না? কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে কোনো প্রাথমিক প্রাচীরও নেই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নেই। তাহলে এই জায়গাটা ফাঁকা আছে না, এই জায়গাটা কিন্তু কূপ, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু কূপ, এইটা একটা কূপ এবং এইটা এই কোষের জন্য কূপ। কূপ মানে হচ্ছে পিঠ, বুঝতে পেরেছো? পিঠ, এবং পিঠ দুইটা, এই কোষের পিঠ এখানে আছে, এই কোষের পিঠ এখানে আছে, দুইটা পিঠ পাশাপাশি আছে, জোড়ায় আছে, এই জন্য এটাকে বলা হয় পিঠ পেয়ার বা কূপ জোড়া। এবং দেখো এইখানে কিন্তু এই যে মধ্যপর্দা, এটা নগ্ন অবস্থা আছে না, যেমন মধ্যপর্দার এই পাশগুলোতে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর মধ্যপর্দাকে ঢেকে রাখছে, দেখা যাচ্ছে ঢেকে আছে, কিন্তু এটা নগ্ন অবস্থায় আছে। এবং এইটা হচ্ছে তোমার, যেহেতু কূপ আছে, এটা কূপের পর্দা হিসেবে কাজ করবে, তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পিঠ মেমব্রেন। এটাকে আমরা কি বলবো? পিঠ মেমব্রেন। কি বলবো? এটাকে আমরা পিঠ মেমব্রেন বলবো। তাহলে আশা করছি তোমরা সবাই কোষ প্রাচীর সম্পর্কে বুঝতে পেরেছো, এবং তোমাদের জন্য কিন্তু এতটুকুই কোষ প্রাচীর নিয়ে কথাবার্তা। তাহলে আমি আরেকবার বলি, কোষ প্রাচীর বলার পরে আমি কাজে চলে যাব, আমি আরেকবার ব্রিফ করব সুন্দর করে, তারপর আমি কাজে চলে যাব। তাহলে আমাকে একটু বলো দেখি, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, বুঝতে পারছো কিনা? আমাদের কিন্তু আজকের ক্লাসটা বেশিক্ষণ হবে না, ঠিক আছে? আমরা সর্বোচ্চ 10 মিনিট ক্লাস করব, তারপরে কিন্তু আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ক্লাসটা দেখেছো বা এখন দেখছো বা পরে যখন দেখবে ইনশাআল্লাহ, আমি তোমাদের কাছে একটা জাস্ট রিকোয়েস্ট করব, একটু লাইক করবা এবং প্লিজ এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করবা। যদি তুমি আমার চ্যানেলে দেখে থাকো আয়েশা বায়োলজি পলাশ কেমিস্ট্রি, এটা আমার এবং স্যারের চ্যানেল, যদি এই চ্যানেলে ভিডিওটা দেখে থাকো, এটা প্লে লিস্টে দেওয়া থাকবে এসএসসি 26 এবং এসএসসি 27, যেহেতু তোমাদের সবারই এই চ্যাপ্টারটা আছে, তোমরা ওখানে প্লে লিস্টে গিয়ে ভিডিওটা পেয়ে যাবা। তখন একটু কাইন্ডলি কোনো লাইক করো এবং কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। আর যারা পেজে দেখবা তারা পেজটাকে একটু ফলো দিয়ে রাখবা এবং ভিডিওটাকে শেয়ার করবা, যেন তোমার ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পারে এবং তারা উপকৃত হয়। তাহলে আমি আরেকবার বলছি, আমাদের মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে, মাইটোসিস অবভিয়াসলি মাইটোসিস কোষ বিভাজন, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে আমাদের বিষুবীয় অঞ্চল বরাবর কি তৈরি হবে বলতো? মধ্য পর্দা তৈরি হবে, ঠিক আছে? এবং এই মধ্য পর্দা তৈরি হওয়ার পরে কোষের উভয় দিক থেকে কি হবে বলতে পারো? কি হবে? এই মধ্য পর্দায় কি থাকে সেইটা আগে বলো। পেকটিক অ্যাসিড থাকে বা পেকটিন থাকে, ঠিক আছে? পেকটেট লবণ থাকে বিভিন্ন। এবং মধ্য পর্দার উভয় পাশে কোষের ভেতর দিক থেকে সেলুলোজ তৈরি হতে শুরু করবে, হেমিসেলুলোজ তৈরি হতে শুরু করবে এবং জমতে শুরু করবে, গ্লাইকোপ্রোটিন জমতে শুরু করবে এবং তৈরি করবে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর তৈরি হওয়ার পরে অনেক কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার কি হয়, এই কোষের ভেতর দিক থেকে সেলুলোজ, অতিরিক্ত সেলুলোজ, তারপর তোমার কাইটিন অথবা সুবেরিন অথবা লিগলিন অথবা লিপিড প্রোটিন পলিমার, হ্যাঁ, অথবা মোম, এগুলো জমতে জমতে 3 স্তর বিশিষ্ট কি করে? প্রাচীর তৈরি করে। এবং এটাকে তখন আমরা কি বলি? সেকেন্ডারি প্রাচীর। এবং এটা হওয়ার পরে কোষের প্রাচীরটা কিন্তু আগে থেকে বেশ পুরু হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো, যে জায়গাতে আমরা কি দেখতে পাচ্ছি? শুধু মধ্যপর্দা, কিন্তু উভয় পাশে কোনো কি নেই, প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর নেই, সেই জায়গাতেই কিন্তু কূপ আছে। এবং একটা কোষ আরেকটা কোষের সাথে কূপ দিয়ে কিন্তু যোগাযোগ রক্ষা করে। একটা উদ্ভিদ কোষে কূপ থাকবে না তা কিন্তু হবে না, কূপ থাকবে, অনেকগুলো কূপ থাকবে, এবং একটা কোষ অনেকগুলো কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এই যে কূপ পাশাপাশি থাকছে জোড়ায় জোড়ায়, এটাকে আমরা কি বলছি? পিট পেয়ার বা জোড় কূপ। এবং এই জায়গার মেমব্রেনটাকে আমরা কি নাম দিয়েছি? পিট মেমব্রেন। এবং যখন এই যে এই ইয়েটা মধ্য পর্দাটা কি হয়ে যাবে, যখন মধ্য পর্দাটা তোমার গলে যাবে, যখন মধ্য পর্দাটা গলে যাবে, তখন কিন্তু দুইটা কোষ পরস্পর থেকে কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে, এবং তখন ওই কোষে আলাদা হয়ে যাবে, একটা কোষ থেকে আরেকটা কোষ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এখানে তো মুছতে গিয়ে সব মুছে গেল, যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। মানে এই মধ্য পর্দাটা যখন
গলে যাবে তখন দুইটা কোষ পরস্পর থেকে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। মধ্য পর্দা দিয়ে কোষ দুইটা পরস্পরের সাথে যুক্ত আছে এবং মধ্য পর্দা যদি গলে যায় তাহলে কোষ দুইটা কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 26 এবং 27 তাদের জন্য কিন্তু এই ক্লাসটুকুই তোমাদের সর্বোচ্চ নম্বর ক্যারি করার জন্য এনাফ। এর চাইতে বেশি পড়তে যেও না, তাহলে বুঝতে কষ্ট হবে, কারণ পুরো বইটা কিন্তু মাথার মধ্যে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু কোষ প্রাচীরের পড়া শেষ আলহামদুলিল্লাহ। এবার আমরা কোষ প্রাচীরের কাজ পড়ি, তার আগে রাসায়নিক গঠনটা একটু পড়ে ফেলি। দেখো মধ্য পর্দায় কি থাকে, অনেক বেশি পেকটিক অ্যাসিড থাকে এবং বিভিন্ন পেকটেট লবণ, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ থাকে, যেটাকে আমরা কি বলি, একসাথে পেকটিন বলি। কি বলি, পেকটিন বলি। এই পেকটিনটা কিন্তু একটা জটিল শর্করা, এই পেকটিনটা কিন্তু একটা জটিল শর্করা, বুঝতে পারছো? যারা তোমরা অনেক ভালো বেসিক নিতে চাও, 100-তে 100 পেতে চাও বায়োলজিতে, তারা কিন্তু এই বিষয়গুলো জেনে রাখবা। যারা 80 পেতে চাও, 80-85 তাদের জন্য এটা না জানলেও হবে, ঠিক আছে? প্রাথমিক প্রাচীরে কি থাকে আমরা তো একটু আগে বললাম, সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, গ্লাইকোপ্রোটিন থাকে, তাই না? আর সেকেন্ডারি প্রাচীরে কি থাকে বলতো, লিগলিন থাকে, সুবেরিন থাকে, মোম থাকে, এটা থাকে ছত্রাকের ক্ষেত্রে, আমরা তো এটা পড়লাম, এটা ইম্পর্টেন্ট। লিপিড প্রোটিন পলিমার, এটা থাকে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে, কিসের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। গ্লাইকোপ্রোটিন থাকে এবং কি থাকে, পলিস্যাকারাইড থাকে, এই উপাদানগুলো থাকে। তাহলে যদি পরীক্ষাতে এই জিনিসটা থেকে কোনো কিছু আসে তাহলে সেটা হচ্ছে এমসিকিউ, সেটা হচ্ছে এমসিকিউ, এবং এমসিকিউ এর জন্য এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা তোমরা আমার এই পেজে ক্লাসগুলো দেখবে ইনশাল্লাহ, আমি তাদেরকে বলেছি যে এই ভিডিওগুলো দেওয়ার পরে, এই ক্লাসগুলো নেওয়ার পরে আমরা এমসিকিউ ক্লাস করব, এবং তোমাদের জন্য যারা এসএসসি 26 সাল 7টা চ্যাপ্টার পড়ানোর পরে তাদের সুন্দর চমৎকার একটা সিকিউ এমসিকিউ এর পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং ওই পিডিএফটা ফলো করলে তুমি 100-তে 100 পাবা ইনশাল্লাহ, কোনো টেনশন নাই, ঠিক আছে? যেহেতু এসএসসি 26 এই জন্য বলছি, এসএসসি 27 আবার দুঃখ পায় না সোনারা, কারণ তোমাদের তো সময় আছে। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাদেরকেও সুন্দর করে কোর্সটা করাই দিব। আমি এসএসসি 26 এর কথা বলছি কারণ তাদের পরীক্ষাটা ভীষণ সামনে, এই জন্য। তাহলে আমরা এখন ফিনিশিং টাচ দিচ্ছি, সেটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। অবভিয়াসলি কোষের আকৃতি প্রদান করে, মানে একটা কোষ বিভিন্ন আকৃতির হতে পারে, গোলাকার, ডিম্বাকার হতে পারে, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আয়তাকার হতে পারে, তারপরে তোমার বহুভুজ আকৃতির হতে পারে, তারপরে তোমার এই যে ষড়ভুজ আকৃতির হতে পারে, পঞ্চকোণ হতে পারে। এই প্রত্যেকটা কিন্তু কোষ প্রাচীর দ্বারা নির্ধারিত হয় আকৃতিটা কেমন হচ্ছে। বাহিরের আঘাত থেকে কি করবে, ভেতরের বস্তুকে রক্ষা করবে অবভিয়াসলি, কারণ এটা অনেক বেশি শক্ত এবং দৃঢ়। সো এটা ভেতরে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস সকল প্রকার অঙ্গাণুকে রক্ষা করে এবং এটা দৃঢ়তা প্রদান করে, কোষকে বেশ মজবুত করে, দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ পরিবহন করতে এটা কি করে, সাহায্য করে। এটা আমরা একটু পরে পড়ছি। এক কোষ থেকে আরেক কোষকে কি রাখে, সুন্দরভাবে পৃথক থাকে। যেমন মনে করো আমরা একটা ফ্ল্যাটের মধ্যে যদি কোনো মানে দেয়াল না দিতাম তাহলে পুরো ফ্ল্যাটটাই একটা রুমের মতন লাগতো, তাই না? কিন্তু আমরা ওখানে কি করি, চারদিকে দেয়াল টেয়াল দিয়ে সুন্দর করে আলাদা আলাদা করে রুম তৈরি করে ফেলি না? তাহলে এটাও ঠিক সেরকম, এবং একটা রুম থেকে আরেকটা রুম পৃথক হয়ে যায় কিসের মাধ্যমে, বলতো দেয়ালের মাধ্যমে। ঠিক এখানেও সেরকম কোষ প্রাচীর কি করে বলো দেখি, একটা কোষকে আরেকটা কোষ থেকে পৃথক করে ফেলে, ওকে। এবং এই কূপ দিয়ে এক এলাকা থেকে, মানে কূপ এলাকা দিয়ে আর কি, কূপ দিয়ে তোমার কোষের ভেতরে এবং বাহিরে বস্তু চলাচল করে, এবং সেক্ষেত্রে প্লাজমা ডাজমাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টটা আমরা এখন বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখো এখানে তোমাদের জন্য একটা সুন্দর একটা পিকচার সেট করে ফেলেছি। দেখো খেয়াল করো, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, তাহলে আমাদের কোষ কয়টা দেখতে পাচ্ছি বলো তো? আমরা এখানে 3টা কোষ দেখতে পাচ্ছি। তোমরা আমাকে একটু বলবা যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা? আমার ক্লাসটা বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানাবে।
আমরা কিন্তু আমি 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 কিন্তু আর বেশিক্ষণ তোমাদের সাথে ক্লাস করব না, আমি সর্বোচ্চ আর 2 থেকে 3 মিনিট ক্লাস করব, তারপরে কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে। সো শেষবারের মতো রিকোয়েস্ট থাকবে, ক্লাসটা যারা দেখছো কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করবে। তা মানে সেটা আমার জানা হোক অজানা হোক, যেই হও না কেন, তুমি এসএসসি হও বা এইচএসসি হও বা তুমি অনেক সিনিয়র হও, যেই হও না কেন, প্লিজ ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবে। তুমি করে অ্যাড্রেস করলাম, আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্য বলছি, গার্জিয়ান হলে তাদেরকেও বলছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনার এই শেয়ারে অন্যজন ভিডিওটা দেখার সুযোগ পাবে এবং এই চমৎকার ক্লাসটি তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, খেয়াল করো লাস্ট অংশ, সেটা হচ্ছে দেখো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। এখানে আমরা কয়টা কোষ দেখতে পাচ্ছি? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, 3টা কোষ দেখতে পাচ্ছি। বা দেখো খুব সুন্দর করে খেয়াল করো, এই কোষের সাথে একটা সুন্দর ব্রিজের মতন তৈরি করেছে। অ্যাকচুয়ালি এখানে তার কূপ ছিল, এখানেও কূপ ছিল। এখানে কি হয়েছে, সাইটোপ্লাজমিক মেমব্রেনটা গলে যে এই যে দেখো এখানে সুন্দর করে একটা নলাকার সংযোগ স্থাপন করেছে নলের মতন, এবং এই যে এই হলুদ কালারটা দিয়ে বোঝানো হচ্ছে একটু সুন্দর করে, এবং এই সংযোগ দিয়ে এক কোষ থেকে প্রয়োজনীয় পানি, খনিজ লবণ আরেকটা কোষে যাচ্ছে। এই সংযোগটাই হচ্ছে প্লাজমা ডেজমাটা, সংযোগটাই হচ্ছে প্লাজমা ডেজমাটা। আমাদের এখানে ছিল না পানি ও খনিজ লবণ পরিবহন করা, তো পানি আর খনিজ লবণ পরিবহন করবে কোন দিক দিয়ে? এই যে কূপ দিয়ে, ছিদ্র আছে এই কূপ দিয়ে, কারণ এখানে একটা নলের মতন সংযোগ স্থাপন হয়, এই যে প্লাজমা ডেজমাটা। তাহলে দেখো আমরা পানি ও খনিজ লবণ পরিবহন করা কার কাজ? কোষ প্রাচীরের কাজ। কিসের মাধ্যমে করে? প্লাজমা ডেজমাটা তৈরি করার মাধ্যমে। আর প্লাজমা ডেজমাটা কোন এলাকায় তৈরি হবে? কূপ এলাকায়। কোন এলাকায় বলো তো? কূপ এলাকায়। এই যে এখানে কূপ আছে, এখানে কূপ আছে, এই এলাকাতে প্লাজমা ডেজমাটা তৈরি হবে। তাহলে আশা করছি এই চমৎকার ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে এনজয় করে ক্লাসটা মানে এনজয় করেছো, বা যারা পরে দেখবে তারাও এনজয় করবে ইনশাআল্লাহ। আজকে কিন্তু আমাদের কোষ প্রাচীর নিয়ে পড়াটা শেষ হয়ে গেছে, এবং আমরা আগামী দিন কোষের সাইটোপ্লাজমে থাকা গুরুত্বপূর্ণ যে অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই অংশগুলো নিয়ে কিন্তু আমরা সামনের ক্লাসটা নিব ইনশাআল্লাহ। আজকে 7ম ক্লাস শেষ হয়ে গেল, আগামী দিনে আমাদের 8ম ক্লাস হবে, মানে আগামী বুধবারে। আজকের ক্লাসটা অবশ্যই করবে, লাইক করবে, একটু কমেন্ট করতে পারো, ফলো দিয়ে রেখো। আর আমাদের যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আয়েশা বায়োলজি পলাশ কেমিস্ট্রি। আমি আবারও বলছি, ক্লাসটা যারা তোমরা আজকে দেখবে, প্রথম দেখবে, তারা আমার এই পেজে থাকা আগের ক্লাসগুলো দেখে নিবে। ক্লাসগুলো কিন্তু খুব দ্রুত ডিলিট হয়ে যাবে, 1 মাস হলে কিন্তু ডিলিট হয়ে যায়। হ্যাঁ, ক্লাসগুলো করে নিবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, এবং কাইন্ডলি ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। যারা সাথে ছিলে অনেক অনেক শুভকামনা, এবং যারা ভিডিওটা পরে দেখবে তাদের জন্য শুভকামনা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।